এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? ছেলেরা তো শারীরিক চাহিদা মেটানোর জন্যই বিয়ে করে। আয়ুষীর কথা শুনে তন্ময়ের কপালে ভাঁজ চলে এলো, যেন সে এমন কথা জীবনেও শোনেনি। আজ আয়ুষীকে দেখতে এসেছে ছেলে পক্ষ, তাই ওদের একটু আলাদা কথা বলতে দেওয়া হয়েছে। কিন্তু আলাদা কথা বলতে এসে আয়ুষীর মুখে এমন কথা যেন তন্ময়ের কোনোভাবেই কাম্য ছিল না। তন্ময় গলায় কৌতূহল ভাবটা ঢেলে দিয়ে বলল, এমন কেন মনে হলো আপনার? যে কোনো একটা যুক্তিসঙ্গত কারণ বলুন ছেলেদের বিয়ে করে, তাহলেই এমন মনে করব না। সারা জীবন পাশে পাবার জন্য একজন স্থায়ী সঙ্গীর নিশ্চয়তা, বিপদে আপদে পাশে পাবার নিশ্চয়তা, বিষণ্ণতা কাটানোর মাধ্যমে। আর যদি শারীরিক বিষয়ের কথা বলেন, তবে শুধু ছেলেরা নয়, মেয়েরাও এজন্য বিয়েটা করে। কখনোই না, মেয়েরা এজন্য বিয়েটা করে না, ওদের জোর করে বিয়ে দেওয়া হয়। ও, এতক্ষণ ব্যাপারটা বুঝতে পারলাম যে আপনাকে আপনার বাবা মা বিয়ের জন্য জোর করছে, তাই তো? ব্ল্যাকমেল করছে। কিভাবে ব্ল্যাকমেল করছে? কয়েকদিন পর ওনারা মারা যাবে, তারপর আমার কি হবে? বিয়ে না হলে আমার রাস্তায় ভিক্ষার থালা নিয়ে নামতে হবে। আচ্ছা, এতই যদি চিন্তা হয় আমার জন্য, তবে আমার ছোট বোনটার জন্য কেন হয় না? ওনারা তো কয়েকদিন পর মারাই যাবে, তাহলে ওকেও বিয়ে দিয়ে দেওয়া হোক। অনেক রেগে আছেন বোধহয় বাবা মার উপর। হ্যাঁ, ভীষণ রেগে আছি। তো কি করা যায়? কি আর করবেন, খুব সিম্পল, গিয়ে বলবেন আপনি বিয়েটা করবেন না। এটা বললে কি হবে? কি হবে মানে? আমাকে আর বিয়েটা করতে হবে না। আচ্ছা বেশ, বুঝলাম, কিন্তু আমি না হয় না করে দিলাম, কিন্তু এরপর যে আসবে সে তো মানাও না করতে পারে, তাহলে আমি কেন মানা করব? এরপর যে আসবে তাকে তখন দেখে নেবে, কিন্তু আপনি এখন না বলবেন। আচ্ছা, ভেতরে চলো। আয়ুষী আর তন্ময় ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে তন্ময় না করলো না, বরং বলল সে এই বিয়েটা করতে চায়। আয়ুষী পারছে না তন্ময়ের চুল ছিঁড়ে ফেলতে। এত ফাজিল কেন লোকটা? না না, এর হাতে কিছুতেই পড়া যাবে না, কিছু একটা করতেই হবে। বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। আয়ুষী কিছুই বুঝতে পারছে না কি করবে। রুমে এসে কাকে যেন ফোন দিল, তারপর উদ্বিগ্ন গলায় বলল, বইন, আমি শেষ। কেন, কি হইল? ঠান্ডা পড়লো নাকি? দূর, ঠাডা না মাডা পড়ছে। মাডা আবার কি? ঠাডার বড় ভাই। হাই হাই, কস কি? হইলা বল, কি হইছে? কি খুলমু? আরে কাহিনী ক। আয়ুষী সব গড়গড় করে ফোনের ওপাশে থাকা মেয়েটাকে বলল, তারপর কাঁদুনে গলায় বলল, আরশি বইন, আমি এখন কি করবো বল? আচ্ছা মামা, কোনো চিন্তা করিস না, আমি এই তো 2 দিনের মধ্যে আসতাছি। সত্যি? হ, সত্যি। ওই তন্ময় না তন্ময়, ওইটারে রিমান্ডে নিমো। ওহো, তাহলে তো আমার টেনশনই নাই। আচ্ছা রাখি, তাইলে আম্মু ডাকে। ওকে। আহিন সদ্য অনার্স পাশ করা একটা বেকার ছেলে, চাকরির জন্য দৌড়চ্ছে। 2 বোন আর মা, এই নিয়ে তার পরিবার। বাবা কয়েক বছর আগে মারা গেছেন, শুধুমাত্র টিউশনি করিয়ে সংসার চলে। 2 জন 7ম শ্রেণীতে পড়ে, 2 জন যমজ। আহিন একটা স্টুডেন্টকে পড়িয়ে আসছিল বাসায়। হঠাৎ তার ছোট 2 বোন মানে যমজ বোন আফরিন আর আরিন ফোন দিয়েছে। আহিন ফোন কানে ধরে জিজ্ঞেস করলো, হ্যাঁ বলো। ভাইয়া বলো তো, আমি আফরিন নাকি আরিন? আরিন বলো। আমার জন্য একটা চকলেট এনো। আচ্ছা, আফরিন কি করে? ও পড়তে বসেছে। আর তুমি কি মুড়ি বেচো? না, আমি বান্দরের সাথে কথা বলি। কি তুই আমারে বান্দর বললি? তোর চকলেট আর আনবো না। আরে আমি কি তোমারে বান্দর বলছি নাকি? আমি বলছি আমি একটা বান্দর, আর ওই বান্দরের সাথে তুমি কথা বলতেছো।
সত্যি কথা বলছিস। আচ্ছা রাখ, আমার ফিরতে রাত হবে। মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিস, আর তোরাও খেয়ে নিস। আচ্ছা, তুমি তাড়াতাড়ি এসো। আহিন ফোন রেখে আরেকটা স্টুডেন্টের বাসায় পড়াতে গেল। তার এই টানাপোড়েনের জীবনে টিউশনি একমাত্র ভরসা। আল্লাহ জানে এরপর কপালে কি আছে। মধ্যবিত্ত পরিবারে এটাই আতঙ্ক, পড়া শেষ করে চাকরি পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে একবার আয়ুষীকে ফোন দিল আহিন। 3 বার রিং হওয়ার পর আয়ুষী রিসিভ করলো, তারপর বলল, কেমন আছো? এই তো প্রতিদিন যেমন থাকি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো। ও, খেয়েছো? তুমি? হুম। চাকরির কোনো গতি হলো? না, এখনো কিছু হয়নি। আর কবে হবে বলো? বাবা মা বিয়ের জন্য চাপাচাপি করছে, তুমি প্লিজ কিছু একটা করো। হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আয়ুষী আজকের ঘটনাটা আহিনকে বলল না। থাক না, কি দরকার মানুষটাকে চিন্তায় ফেলার। আরশি তো আসছেই, মানুষটা সারাদিন খুব পরিশ্রম করে। ফোন রাখতেই কানে এলো আয়ুষীর মা পাশের বাসার আন্টির সাথে কথা বলছে তন্ময়ের ব্যাপারে। আয়ুষী একটু আড়ি পাতল। ওর মা বলছে, ছেলে মাশাল্লাহ ভালোই ইঞ্জিনিয়ার, আর মেয়েও বড় হয়েছে, তাই বিয়ে দেওয়াই উচিত। আয়ুষী মায়ের কথায় রেগে মনে মনে বলল, বুড়ি হয়ে গেছি, আমি মাত্র অনার্সে উঠলাম, আর এর মধ্যেই বিয়ে দিতে হবে? অসহ্য। আয়ুষী ওর ছোট বোন আরিশার রুমে এসে দেখে ও গেমস খেলছে। মায়ের রাগ আরিশার উপর দিয়ে তুলল সে। কড়া গলায় বলল, পড়া বাদ দিয়ে তুমি গেমস খেলো, এক্ষুনি মাকে বলতেছি, দাঁড়া। না আপু, প্লিজ বইলো না, আমি ফোন রেখে দিচ্ছি। না না, এক্ষুনি বলতেছি। আয়ুষী আরিশার কথা শুনল না, গিয়ে মাকে ডেকে নিয়ে আসলো। ওদের মাই সেই বকা শুরু করে দিল। সব মায়েরই একটা সমস্যা আছে, একজনকে নিয়ে বলা শুরু করলে সবার নামে বলা শুরু করে। ওদের মাও ব্যতিক্রম নয়, সেও আরিশাকে বকার সাথে সাথে আয়ুষীকেও বকছে। মায়ের বকা শুনে আয়ুষী বুঝতে পারল সে একটা গাধার মতো কাজ করেছে। শুধুই মাকে বলল, ধুর, ভাল লাগে না। ঘরে গিয়ে আবার আহিনকে ফোন দিল, রিসিভ করতেই বলল, কালকে একটু দেখা করবে? কেন? প্রয়োজন আছে তাই। ও আচ্ছা, আসবো। আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল ওরা। এমনিতেই সপ্তাহে একদিন মানে শুক্রবারে ওদের দেখা হয়, আর কালকে তো রবিবার। কাল কি এমন জরুরি কথা বলার জন্য ডাকতে পারে? ব্যাপারটা আহিনের মাথায় ঢুকছে না। পরের দিন আয়ুষী ভার্সিটি শেষ করে আহিনের জন্য অপেক্ষা করতে লাগলো। আহিন প্রায় 15 মিনিট পরে এলো। আহিন আসতেই আয়ুষী রুমাল দিয়ে মুখ মুছিয়ে পানি এগিয়ে দিল, তারপর বলল, এত ঘেমেছো যে? জগিং করতে করতে এসেছো নাকি? দৌড়ে এসেছি, স্টুডেন্ট পড়িয়ে তারপর। ওরা একটু একটু করে হাঁটছে আর কথা বলছে। তন্ময় গাড়ি দিয়ে বাসায় ফিরছিল। হঠাৎ একজোড়া যুবক যুবতী দেখে রাস্তার পাশে গাড়ি থামালো। রাস্তার এই পাশ থেকে স্পষ্ট দেখতে পেল আয়ুষী একটা ছেলের হাত ধরে হাঁটছে। আহিনের হাত ধরে আয়ুষী হাঁটছে। এই হাত ধরে হাঁটাটা তার অনেক প্রতীক্ষিত। পুরো সপ্তাহ অপেক্ষা করে শুধু শুক্রবার এই হাতের মালিককে পাওয়া যায়, যাকে আয়ুষী ভালোবাসে। কিন্তু এখন আহিনকে কি বলবে? কেন সে আজকে ওকে ডাকলো? ওকে ডাকার কারণ হলো ওকে খুব করে দেখতে ইচ্ছে করছিল। ইতিমধ্যেই আহিন জিজ্ঞেস করা শুরু করলো, তখন থেকে হাঁটছি, কিন্তু তুমি কিছু বলছো না। বলো না কেন ডেকেছো? তেমন কোনো কারণ নেই, কিন্তু তোমাকে দেখতে ইচ্ছে করছিল। তোমার ফোনে তো আমার অনেক ছবি আছে, দেখে নিলেই পারতে, শুধুই ডাকলে। তাছাড়া এই তো 2 দিন আগে দেখা হলো, তারপরও দেখতে হবে? জানো, একটা টিউশনি মিস দিয়ে এসেছি দেখা করতে। সরি, আর হবে না। মুখটা গোমড়া করে রেখেছো কেন? একটু হাসো তো।
হাঁটছিল দুজনেই, কথাও হচ্ছিল। হঠাৎ একটা হাত এসে আয়ুষীর ডান হাত টেনে ধরল। আয়ুষী আর আহিন দুজনেই ঘুরে তাকালো। সামনের মানুষটাকে দেখে আয়ুষীর মুখের প্রশান্তিটা যেন কোথাও উবে গেল। শক্ত মুখে লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি আপনি এখানে কেন? আর আমার হাত ধরার সাহস কোথায় পান? আপনাকে আপনার এক্সের সাথে দেখলাম হাঁটতে, তাই চলে এলাম। আর হাত ধরার সাহস কেন পাবো না? আয়ু, এই লোকটাকে আর এগুলো কি বলছে? হাই, আমি তন্ময় চৌধুরী, আর আপনার এক্স আমার হবু বউ। আমার এক্স মানে? মানেটা তো সহজ, আমার সাথে বিয়ে হয়ে গেল ও আপনার এক্সই তো। আয়ু, তুমি কিছু বলছো না কেন? এগুলো কি সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তুমি আমায় বললে না কেন? কি বলবো বলো? বললে তোমার চিন্তা হবে, তাই বলিনি। ভাইয়া, আপনি ওকে বিয়ে করেন না। আমরা দুজনকে খুব ভালোবাসি। আপনি বিয়েটা ভেঙে দেন প্লিজ। আমি বিয়ে ভাঙলে আপনি কি ওকে বিয়ে করতে পারবেন? আমি চাকরি জোগাড় করেই ওকে বিয়ে করে ফেলবো। ততদিনে যদি অন্য কেউ এসে ওকে নিয়ে যায় তখন? আচ্ছা বাদ দিন, আমাদের বিয়ের সামনের শুক্রবারে। আমি আপনাকে কবুল বলার আগ পর্যন্ত সময় দিলাম। এর আগে যদি আপনি চাকরি জোগাড় করতে পারেন তাহলে আমি আপনাদের মাঝ থেকে সরে যাব। এটা বলেই তন্ময় আয়ুষীর হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে তোলে। আর আহিন চোখ ভর্তি জল নিয়ে ওদের দেখতে থাকে। আহিন এখন বুঝতে পারল কেন আয়ুষী তাকে আজকে দেখা করার কথা বলল। আচ্ছা, মধ্যবিত্ত পরিবারে বোধহয় এমনই হয়। ভালোবাসার স্বপ্নগুলো সত্যি হয় না, দুঃস্বপ্ন হয়ে ঝরে পড়ে। আর মাত্র 5 দিন পর আয়ুষীর বিয়ে। এর মাঝেই আহিন কিভাবে চাকরি পাবে কিছুই জানে না। তন্ময় আয়ুষীকে বাসায় দিয়ে গেল। আয়ুষী রুমে ঢুকেই ফোনটা হাতে নিয়ে আহিনকে ফোন দিল। 2 বার কল হতেই সে রিসিভ করলো। আয়ুষী আগে বলল, কি করবে এখন? বুঝতে পারছি না। চলো পালিয়ে যাই। আমার মা বোনদের ছেড়ে আমি পালাতে পারবো না। তাহলে আর কোনো উপায়ও নেই। বলতে পারবে আমায়? তুমি পারবে? তোমার উল্টা প্রশ্ন করার স্বভাবটা আর গেল না। বলো, পারবে? ভুলতে তো কেউই পারে না, অযথাই ভোলার চেষ্টা করে। সেই হিসেবে আমিও পারবো না, তুমিও পারবে না। কি চিন্তা করলে তুমি? এখনো কিছুই না। যদি পালাই তবে তোমাকে জানাবো। আচ্ছা বলো তো, ভালোবাসা টিকিয়ে রাখতে কি লাগে? বিশ্বাস, ভরসা, মায়া, সম্মান, এগুলোর মিশ্রণ। না গো, এখন ভালোবাসা টিকিয়ে রাখতে টাকা লাগে, ভালো চাকরি লাগে, তবে এই ভালোবাসা টেকানো যায়। কথায় যুক্তি আছে। আয়ুষী প্রচন্ড উদাস হয়ে গেল। কিছু না বলেই ফোন কেটে দিল। তারপর আরশিকে ফোন দিল। হ্যাঁ বল। তুই কি কালকে সত্যিই আসবি? না রে, মা আসতে দিবে না। একবারে শুক্রবার আসবো। তাহলে কি করব আমি? তোর আর আহিনের ব্যাপারটা ওই ব্যাটাকে বলেছিস? আয়ুষী আজকের পুরো ঘটনা আরশিকে বলল। আরশি শুনে কিছুক্ষণ নীরব থাকলো, পরে বলল, আমি বুঝতে পারছি না কি বলবো। লাভ নেই কিছু করে, বিয়েটা করেই নেব। কি বলছিস হাবিজাবি? আহিনের কি হবে তাহলে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আয়ুষী ফোনটা কেটে দিল। দুচোখ পেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। কোনো বাঁধই মানছে না। ভালোবাসাগুলো বোধহয় এভাবেই হারিয়ে যায় অতল কৃষ্ণ গহ্বরে। আচ্ছা, তন্ময় কি কখনো কাউকে ভালোবাসেনি? ও যদি কাউকে ভালোবাসতো তবে আয়ুষীর কষ্টটা হয়তো বুঝতো। আর হবে না আহিনের হাত ধরে পথ চলা, ওর ঘর্মাক্ত মুখ মুছে দেওয়া। হয়তো কোনো একদিন কোনো এক বসন্তে তাকে দূর থেকে দেখা যাবে। কাছে যাওয়া হবে না, ছুঁয়ে দেখাও হবে না। আয়ুষীর এখনো মনে আছে সেদিনের কথা। প্রতিদিনের মতো সেদিনও সে ঘর থেকে বেরিয়েছিল পড়তে যাওয়ার জন্য। পথেই আহিন বাদ সাধল গুন্ডাদের মতো। তারপর একগুচ্ছ কদম দিয়ে বলল, গোলাপ আমার ভালো লাগে না, কদমটাই ভালো লাগে। এই কদমটাকে যত ভালোবাসি তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসি। আমার ভালোবাসা গ্রহণ করো।
কি নিঃসংকোচ আবদার ছিল তার। আয়ুষী সেদিন কিছু বলেনি। তার ঠিক কিছুদিন পর সেও একগুচ্ছ কদম দিয়ে গুন্ডাদের মতো আহিনের সামনে দাঁড়ালো। তারপর বলল, কদম আমার ভালো লাগে না, তবে ভালোবাসার শহরে সব কিছুই তুচ্ছ। হ্যাঁ, আমি তোমার ভালোবাসা গ্রহণ করব। এবার তুমিও আমাকে তোমার বাহুডোরে আবদ্ধ করো প্রিয়। ভালোবাসার শুরু সেখান থেকেই। একসাথে দুটো বসন্ত পেরিয়ে গেল। আজ সবকিছুই কেমন যেন মনে পড়ে যাচ্ছে আয়ুষীর। এই তো সেদিন দুজনে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরল। সেই বৃষ্টিময় দিনের কথা এখনো চোখে ভাসছে। আজ হঠাৎ এত কিছু একসাথে মনে হওয়ার কারণ কি? আয়ুষীর ভাবনায় ছেদ ঘটল আরিশার ডাকে। আপু, তন্ময় ভাইয়া রেডি থাকতে বলছে তোমাকে। কেন? তোমাকে নিয়ে বের হবে রাত 9টায়। এটা বলেই আরিশা দৌড়ে চলে গেল। রাত 9টা বাজতে চলল। আয়ুষী আগের মতোই বসে আছে। এইদিকে তন্ময় আয়ুষীর রুমে এসে দেখে ও এখনো বসে আছে, রেডি হয়নি। তৎক্ষণাৎ তন্ময়ের মেজাজ গরম হয়ে গেল। সে রেগে বলল, কয়দিন পর আমাদের বিয়ে, আমি যাব না আপনার সাথে। তাই হবু বউয়ের হাত ধরতেই পারি। আহিনের সাথে নিজের তুলনা করবেন না। আহিন ডাকলে তো ঠিকই যেতে। আপনি কাউকে কখনো ভালোবেসেছেন? হ্যাঁ, বেসেছি। কে এসে? তুমি? মানে কি? মানে হলো ওই আহিনের আগে থেকেই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। আর যখন ওর সাথে তোমাকে ঘুরতে দেখতাম তখন আমার যে কেমন লাগতো তা তোমাকে বলে বোঝাতে পারবো না। ভালোবাসেন তো ভালোবাসার মানুষের সুখ কেড়ে নিচ্ছেন কেন? কেন আপনি আমাকে বিয়ে করেছেন? আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না। ভালোবাসার জন্য একটু স্বার্থপর তো হতেই হয়। আর তুমি আমাকে না ভালোবাসলেও চলবে, শুধু আমার সাথে থাকলেই চলবে। ঠিক করছেন না আপনি এটা। আমি কিন্তু পালিয়ে যাব। পালিয়ে কোথায় যাবে? আহিনের কাছে? সে তো নিজেই বেকার, তোমাকে খাওয়াবে কি? তোমার পালানোর কোনো জায়গা নেই। আর বিয়ের 2 দিন পর আমরা অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, তুমি ওখানেই থাকবে আমার সাথে। প্লিজ দয়া করুন, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তাহলে আমার কি হবে? আমিও তো তোমাকে ভালোবাসি, আমি কিভাবে থাকবো বলো? আহিনের কষ্টটা বোঝো, কিন্তু আমারটা কেন বোঝো না? আমি তোমাকে আহিনের কাছে যেতে দেব না, তুমি আমারই থাকবে সবসময়। আর এখন 10 মিনিটের মধ্যে রেডি হবে, আমরা বের হব। এই বলে তন্ময় দ্রুত বের হয়ে গেল। আয়ুষী কেঁদেই চলেছে। 2 মিনিট পর ওর মা এসে কড়া গলায় বলল, কি রে, এভাবে মরা কানা কাঁদছিস কেন? তাড়াতাড়ি রেডি হ, তন্ময় বসে আছে তো। মা, আমি এই বিয়েটা করতে পারবো না। কেন? মা, আমি অন্য একজনকে ভালোবাসি। আমরা তন্ময়ের বাবা মাকে কথা দিয়ে ফেলেছি, তাই এই বিয়ে তোকে করতেই হবে। মা, আমি এই বিয়েতে সুখী হব না। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। তোমরা কি তোমাদের মেয়ের সুখ চাও না? এখন ওদের না করে দিলে আমাদের সম্মান নষ্ট হবে। আমাদের সম্মানটা আগে, তাই আমি আর কোনো কথা শুনতে চাই না। তন্ময় ভালো ছেলে, ও তোকে সুখেই রাখবে। এটা বলেই শান্তা বেগম চলে গেলেন। আয়ুষী বাম হাতের উল্টো পিঠে চোখ মুছে একটা নীল রঙের শাড়ি পরল। সাজল না, চুল ছেড়ে বেরিয়ে পড়ল। তারপর তন্ময়ের সামনে এসে দাঁড়ালো। তন্ময় চোখ তুলে তাকিয়ে বলল, পার্ট 2। আয়ুষী শুধু মাথা নাড়ালো। তারপর ওরা বেরিয়ে পড়ল। তন্ময় গাড়ি ড্রাইভ করছে আর আয়ুষী জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ তন্ময় বলল, না সাজলে কিন্তু রূপবতী লাগে, তবে একটু কাজল দিও। তুমি চোখে কাজল দিলে আমার বুকের ভেতর কাঁপন ধরে। কথা নাই বা বললে, সবসময় পাশে থাকলেই চলবে। তন্ময় শুধু কথা বলছে, আয়ুষীর মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। একটা রেস্টুরেন্টে গেলে তারপর খাবার খেয়ে তন্ময়ের মায়ের সাথে দেখা করে আবার বাসায় চলে এলো আয়ুষী। এভাবেই দিন চলে গেল। আজ বৃহস্পতিবার, আয়ুষীর গায়ে হলুদ। এই কদিনে আয়ুষী অনেকবার আহিনকে ফোন দিয়েছে, কিন্তু আহিন ফোন ধরেনি। এখন সন্ধ্যা, আয়ুষীকে স্টেজে নেওয়া হবে, সাজানোটাও হয়ে গেছে। হঠাৎ দরজা ঠেলে কাউকে আসতে দেখা গেল। সে এসেই আয়ুষীকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? ভালো, তুই?
এই তো ভালো আছি। তারপর মেয়েটা সবাইকে ঘর খালি করতে বলল। সবাই চলে গেলে আয়ুষীর সামনে বসে ওর দিকে তাকিয়ে বলল, বিয়েটা কেন করছিস? কিচ্ছু করার নেই আর। আছে। কি করব? পালিয়ে যা। কোথায়? আহিনের কাছে। না, যাব না। কেন? ও গত রবিবার থেকে আমার ফোন ধরছে না, আর এই মুহূর্তে কিছু করারও সম্ভব না। আচ্ছা, আমি অন্য নাম্বার দিয়ে একবার চেষ্টা করে দেখি। কেন আরুষি, তুই কেন ফোন করবি ওকে যখন ওরই কোনো মাথা ব্যথা নেই? দূর, তুই ভুল বুঝছিস। হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই ফোন ধরছে না। না আরু, আমি ঠিকই বুঝছি ও ইচ্ছে করে ফোন ধরছে না। সেদিন আমি পালানোর কথা বলেছিলাম, কিন্তু ও না করে দিয়েছে। আসলে ও আমাকে ভালোই বাসেনি। কি উল্টাপাল্টা বকছিস তুই? আমি আহিনকে না দেখলেই তোর মুখে ওর যে বর্ণনা, তোর প্রতি যে কেয়ারিং শুনেছি, আমার মনে হয় না ও এমন করতে। আর কিছুই বলতে পারল না আরশি। তার আগেই আয়ুষীর ফোন এলো, কিন্তু এখন কে ফোন দিল এটা দেখার জন্য ফোন হাতে নিতেই আয়ুষীর চোখ বড় বড় হয়ে গেল। সে আরশিকে দেখিয়ে বলল, এখন কেন ফোন দিয়েছে? আমি ফোন ধরবো না। পাগল নাকি তুই? তাড়াতাড়ি ফোন ধর, দেখ কি বলে। না, ফোন ধরবো না আমি। এক চড় মারবো। ফোন দে আমার কাছে। আরশি জোর করে আয়ুষীর হাত থেকে ফোন নিয়ে নিল। তারপর রিসিভ করে বলল, হ্যালো, আমি আরশি বলছি, আয়ুষের বান্ধবী। ও, একটু আয়ুষীকে দেওয়া যাবে? জি, দেওয়া যাবে, একটু ধরুন। জি। না, ধর, কথা বল। ঢঙের জ্বালায় বাঁচি না। নে কথা বল, না হলে কিন্তু এক চড় দিয়ে এই দাঁত ফেলে দেব। কেন ফোন করেছো? আয়ুষী, আমরা পালাবো, তুমি প্লিজ বাড়ি থেকে বেরিয়ে এসো। না, আমি পারবো না। অনেক দেরি করে ফেলেছো তুমি। কোনো দেরি হয়নি, তুমি প্লিজ এসো। আচ্ছা, দেখছি কি করা যায়। না, তুমি আসবেই। আমি তোমার ভার্সিটির সামনে অপেক্ষা করব। এটা বলেই আহিন ফোনটা রেখে দিল। আরশি আয়ুষীকে ঝাঁকিয়ে বলল, কি রে, কি বললো? পালাবে? আমাকে বাড়ি থেকে বের হতে বললো। তো বসে আছিস কেন? চল, আমি তোকে দিয়ে আসি। কিন্তু এইদিকে কি হবে? এটা আমি দেখব, তুই চল। কিন্তু বের হব কিভাবে? এক কাজ কর, আমি বের হবার পর তুই দরজাটা লক করে দিবি ভেতর থেকে। আমি নিচে গিয়ে বাগানের পশ্চিম সাইডে গিয়ে বারান্দার সাথে একটা মই লাগাবো, আর তুই ওখান দিয়ে নেমে পড়বি। তোদের ওই সাইড দিয়ে তো জঙ্গল টাইপের, তাই ওখানে কেউ যাবে না। আচ্ছা, তুই যা, আমি লক করছি। কাজ হয়ে গেলে আমাকে একটা মিসড কল দিস। আচ্ছা। তারপর আরশি সবাইকে ফাঁকি দিয়ে নিচে নেমে আয়ুষীর বারান্দার সাথে একটা মই লাগিয়ে ওকে মিসড কল দিল। মিসড কল পেয়ে সাথে সাথেই আয়ুষী বারান্দা দিয়ে নেমে পড়ল। তারপর দুজনেই পিছনের গেট দিয়ে যখনই বের হতে যাবে, তখনই পেছন থেকে আয়ুষীর মা বলে উঠল, আয়ু, কোথায় যাচ্ছিস? মায়ের গলার আওয়াজ পেয়ে আয়ুষী বরফের মতো জমে গেল। আয়ুষীর মা আরশিকেও একই প্রশ্ন জিজ্ঞেস করলো। আরশি আমতা আমতা করে বলতে লাগলো, ইয়ে মানে আন্টি, আসলে ওই আর কি। আরশি আপ্রাণ চেষ্টা করেও মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছে না। আয়ুষীর মা ব্যাপারটা বুঝতে পেরে বলল, দুজনে আমার রুমে আসো, কথা আছে। তারপর দুজনেই আয়ুষীর মায়ের পিছনে ওনার রুমে গেল। আয়ুষীর মা গম্ভীর মুখে বলল, আমি জানি তোরা কোথায় যাচ্ছিস। না আন্টি, আপনি যেমন ভাবছেন তেমনটা না। আমি যেটা ভাবছি সেটাই। আয়ুষী পালাচ্ছিল আর তুমি ওকে পালাতে সাহায্য করছিলে। আয়ুষী, একটা কথা বলি, শোনো, তোমাকে তন্ময়কেই বিয়ে করতে হবে। আর যদি তন্ময়কে বিয়ে না করো, তাহলে তোমাকে আমরা আর মেয়ে হিসেবে মানব না। যে মেয়ে মা বাবার কথা রাখতে পারে না, সে মেয়ে না থাকাই ভালো। যদি পালিয়ে যাও,
তাহলে আমাদের সাথে আর যোগাযোগ করতে পারবে না। এবার সিদ্ধান্ত তোমার। বাবা মা নাকি ভালোবাসা? জন্ম দিয়ে মানুষ করেছো আমাকে, তাই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতাটা প্রকাশটাই করলাম আজ। হ্যাঁ, আমি এই বিয়েটা করছি। দায়িত্বটা পালন করেছো ঠিকই, কিন্তু ভালোবাসোনি। ভালোবাসলে কখনো এমন করতে পারতে না। এগুলো বলেই মায়ের পায়ের কাছ থেকে উঠে দাঁড়ালো আয়ুষী। তারপর নিজের ঘরের দিকে চলে গেল। আয়ুষীর পিছনে আরশিও গেল। রুমে গিয়ে আয়ুষী পাথরের মতো বসে আছে। আরশিরও সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। যথারীতি আয়ুষীকে স্টেজে নেওয়া হলো। আর এদিকে আহিনও আয়ুষীর ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়ুষীর আসার কোনো নামই নেই। আহিন অধৈর্য হয়ে আয়ুষীকে কল দিল, কিন্তু আয়ুষীর ফোন বন্ধ। অনেকবার ফোন করার পরও ওকে ফোনে পাওয়া যাচ্ছে না। রাগে আহিনের মাথায় চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আহিন রূপাকে ফোন দিল। রূপা আয়ুষীর ক্লাসমেট আর আহিনের প্রতিবেশী। হ্যালো রূপা। জি আহিন ভাই, বলেন। আচ্ছা, আয়ুষীর কি হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে? হ্যাঁ হয়েছে, সবাই ওকে হলুদ লাগাচ্ছে। ও আচ্ছা। এটা বলেই আহিন ফোন রেখে দিল আর মনে মনে বলল, এতটা স্বার্থপর হতে কি বিবেকে বাঁধেনি? ভালোবাসার মর্যাদা তুমি রাখতে পারলে না। আমার ভালোবাসা কি এতই ঠুনকো ছিল যে তুমি সবকিছু ছেড়ে আসতে পারলে না? এগুলো ভাবতে ভাবতেই আহিন বাসায় চলে গেল আর গিয়ে রুমে দরজা বন্ধ করে বসে রইল। একটু পর 4টে ঘুমের ঔষধ খেয়ে শুয়ে পড়ল। এদিকে খুব ভালোভাবেই আয়ুষীর গায়ে হলুদ শেষ হলো। আয়ুষী শুয়ে আছে, চোখের পাতায় এক ফোঁটাও ঘুম নেই। পাশেই আরশিও শুয়ে আছে, তার চোখেও ঘুম নেই। প্রিয় বান্ধবীর কষ্টে যেন নিজেরও কষ্ট হচ্ছে। কাল বিয়ে আয়ুষীর। বিয়ের কার্ডে আয়ুষীর পাশে তন্ময়ের নাম লেখা থাকবে, যেখানে আহিনের নাম লেখা থাকার কথা ছিল। ভাগ্যের পরিহাসে আহিনের নামটা মুছে তন্ময়ের নামটা বসে গেল। এটাই হয়তো হওয়ার ছিল। আজ বিয়ে। আয়ুষীকে সুন্দর করে সাজানো হয়েছে। এখনো বরযাত্রী আসেনি। বরযাত্রী আসার অপেক্ষায় আছে কনে পক্ষ। তন্ময়রা আসলেই বিয়ে পড়ানো হবে। আর এদিকে আহিনের ঘুম ভাঙলো একটু আগে। নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে। আহিন ফোনটা হাতে নিল শেষবারের মতো আয়ুষীকে ফিরে আসার জন্য বলতে, কিন্তু আয়ুষী কল ধরছে না। আহিন বাইরে গিয়ে পাশের ফ্ল্যাট থেকে রূপার ফোনটা নিল। তারপর আয়ুষীকে ফোন দিল। 2 রিং হতে ফোনটা রিসিভ হলো। আহিন ফোনটা কানে লাগিয়ে বলল, তুমি ফিরে এসো। পারবো না থাকতে তোমাকে ছাড়া। ফোনটা কেটো না প্লিজ। চলে এসো, এখনো সময় আছে। চলো না আমরা দূরে কোথাও চলে যাই। আহিন, নিজেকে সামলাও। কেউ কাউকে ছাড়া মরে না, তুমিও মরবে না। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এটা বলেই আয়ুষী ফোনটা রেখে দিল। আহিন রূপার ফোনটা ওকে দিয়ে নিচের রুমে এসে আবার ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে আয়ুষীর বিয়েটা তন্ময়ের সাথে হয়ে গেল। চলে যাচ্ছে আয়ুষী তন্ময়ের সাথে। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। তারপর 1 সপ্তাহ চলে গেল। আয়ুষী আর তন্ময় বিয়ের 2 দিন পরে অস্ট্রেলিয়া চলে গেল। আর আহিনও ওর স্বাভাবিক জীবনে ফিরে গেল।